দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 সাপ্তাহিক নিয়মিত আয়োজন অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক অর্থনীতির গতি, প্রকৃতি, পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি। আমরা নতুন বছরে পা রাখলো বাংলাদেশ, বহুবিধ চ্যালেঞ্জের মধ্য দিয়ে পার করলো 2024। 2025 ঘিরে কোন বিষয়গুলো আসলে অগ্রাধিকার পাওয়া উচিত, অর্থনীতির কোন চ্যালেঞ্জগুলো আসলে এখন অনেক বেশি চাপ তৈরি করছে, সংস্কার হচ্ছে কিন্তু সেই সংস্কারের সুফল আসতে কতটা সময় লাগতে পারে, সব মিলিয়ে কেমন আছে বাংলাদেশের অর্থনীতি, এই প্রশ্নকে সামনে রেখেই আজকে আমরা পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে চাই। আমরা স্টুডিওতে এমন একজনকে পেয়েছি যিনি অর্থনীতিকে নির্মোহভাবে বিশ্লেষণ করেন, পর্যবেক্ষণ করেন এবং তুলে ধরেন। আমরা আজকে স্টুডিওতে পেয়েছি সিপিডির নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুনকে। ডক্টর ফাহমিদা, স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই আপনাকে, নতুন বছরের শুভেচ্ছা। একই সঙ্গে ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আমরা নতুন বছরের শুরুতে আপনাকে পেয়েছি। শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাই, সামগ্রিক অর্থনীতির প্রতিচ্ছবির কথা যদি বলি, 2024টা আমাদের জন্য আসলে ভালো যায়নি। তবুও যদি একটু মূল্যায়ন করতে বলা হয়, যেহেতু পেছন থেকে শুরু করে সামনে আমরা যেতে চাই, 2024টা আসলে কেমন কাটলো মনে করেন? অনেক ধন্যবাদ। 2024 ভালো কাটেনি, এটা তো খুব স্পষ্টতই। কারণ 2024 ভালো না কাটার পিছনে রয়েছে আর যে আগের বছরগুলিও কিন্তু খুব একটা ভালো কাটছিল না। কারণ আমাদের যে অর্থনৈতিক যে সমস্যাগুলি সৃষ্টি হয়েছে, এগুলো তো হঠাৎ করে সৃষ্টি হয়নি। এগুলো বছরের পর বছর যে সৃষ্টি হয়েছে, পুঞ্জীভূত হয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ। যে গত প্রায় 3 বছর থেকে আমরা দেখছি যে উচ্চ মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ অবনমন ঘটছে, বিনিয়োগে চাঞ্চল্য নেই, কর জিডিপি হার বাড়ছে না, বিদ্যুৎ জ্বালানি খাতে সমস্যা বাড়ছে, দাম বেড়ে চলেছে, এই ধরনের বহুবিধ। তাছাড়া ব্যাংকিং খাতে সুশাসনের অভাবের কারণে দুর্বল হয়ে যাওয়া, পুঁজিবাজারের সেখানে কারসাজি এবং সেখানে চাঙ্গা না হওয়া, এই ধরনের যে সমস্যাগুলি থাকার কথা অর্থনীতিতে প্রায় সবগুলোই সেখানে ছিল। যার কারণে আমাদের অর্থনৈতিক যে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা, সেটা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছিল, ভঙ্গুর হয়ে যাচ্ছিল। আমরা অনেক দিন থেকে কিন্তু সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতাটা আমরা বজায় রাখতে পেরেছিলাম। এখানে আপস অ্যান্ড ডাউনস গেছে, 90-এর দশক, 2000-এর দশক, 2010-20 এরকম বেড়েছে কমেছে বিভিন্ন সমস্যা। তারপরেও কিন্তু একটা আমাদের অত অর্থনীতির একটা ফ্লাকচুয়েশন অতটা হয়নি, জাম্প হয়নি যে হঠাৎ নেমে গেল, আবার ওরকম না এক ধরনের। কিন্তু আমরা দেখলাম যে কোভিড একটা সারা দুনিয়াকে ওলটপালট করে দিয়েছে, আমাদেরকেও। কোভিডের পরবর্তী সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, তো এই ধরনের যখন সমস্যাগুলি হয়, শক যেগুলো দেশের ভিতরেই হোক বাইরে হোক, তখন কিন্তু অর্থনীতির যে ভিত যদি খুব শক্তিশালী না হয়, তাহলে কিন্তু সেই অর্থনীতিগুলো আরও পিছনে পড়ে যায়। যাদের ভিত্তিটা ভালো তারা তাড়াতাড়ি রিকাভার করতে পারে। কিন্তু আমাদের এই শক, তার উপরে আবার বিভিন্ন ধরনের কাঠামোগত সমস্যা ছিল, যার জন্য কিন্তু আমরা একদম ভঙ্গুর অবস্থায় চলে গেলাম। এই জন্য 2024 ওই আগের বছরগুলিরই ধারাবাহিকতা। মূল্যস্ফীতি ওই রকমই চলছিল, ঊর্ধ্বমুখী পেরিয়ে চলেছে। রিজার্ভ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, কর জিডিপি হার, ব্যাংকিং খাতে সুশাসনের অভাব, এই রকম সমস্যাগুলি চলেছে। এবং 2024 আমরা তো অর্থবছর বিবেচনা করলে 2024 ছিল 23-24-এর অর্ধেক আর 24-25-এর অর্ধেক। কিন্তু আসলে প্রথম জুন পর্যন্ত এক ধরনের সমস্যা, জুলাই থেকে আবার আরেক ধরনের নতুন পরিস্থিতি আমরা পেলাম। যে আমরা একটু সেই গল্পে যেতে চাই যে পরিবর্তিত একটা বাংলাদেশ পেলাম 5 আগস্ট পরবর্তী। যে এই পরিবর্তিত বাংলাদেশে একটা বৈষম্যহীন বাংলাদেশের সবার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অর্থনীতির ক্ষেত্রে, সেটা রাজনীতির ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা দেখছি। সেক্ষেত্রে যদি একটু 5 মাস হতে যাচ্ছে, একটু সামগ্রিক মূল্যায়ন করতে বলি, আমাদের অনেক জায়গায় বোধহয় লুটপাট বন্ধ হয়েছে, কিন্তু অনেক চ্যালেঞ্জও তো রয়েছে। একটু 5 মাসের মূল্যায়ন করলে, অন্তর্বর্তীকালীন সরকারকে যদি মূল্যায়ন করেন যে অর্থনীতির জায়গাগুলোতে, আমরা মূল্যস্ফীতির জায়গায় বোধহয় অনেক অস্বস্তিতে এখনও পোহাতে হচ্ছে, মানুষ আসলে এটা নিয়ে অনেক বেশি কথা বলছেন, কষ্টে আছেন। হ্যাঁ, 5 মাসের অর্থনীতির চিত্রটা যদি দেখি, তাহলে আমরা খুব একটা তো এগোতে পারিনি, বলার অপেক্ষা রাখি না। কারণ সমস্যার গভীরতা এত বেশি যে 5 মাসে আসলে খুব সম্ভব না। শুরু করা যায়,
এবং শুরু করলে তারপরে এগুলো ফলাফল আস্তে আস্তে আসতে থাকে। শুরু করার মধ্যে আসলে আমরা কোনটা দেখব, যেটা একদম ইমিডিয়েট, তাৎক্ষণিক, আপামর জনসাধারণকে অ্যাক্রস দ্য বোর্ড, উচ্চবিত্ত ছাড়া সবাইকে যেগুলো আপনার প্রভাবিত করছে কিংবা আঘাত হানছে, সেটা হচ্ছে মূল্যস্ফীতি, যেটা আপনি বললেন। সেটা তো ক্রমান্বয়ে বেড়েই চলেছে, 2 বছরের উপরে প্রায় 3 বছর হয়ে যাচ্ছে এবং এখন আরও বেশি। দেখেন, কোভিডের পরবর্তী সময়ে আমরা কি দেখেছিলাম যে কোভিডের কারণে অর্থনীতি একটা ধাক্কার মুখে পড়ার ফলে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন কেন্দ্রীয় ব্যাংকেই করেছিল যে সুদের হারে একটা ক্যাপ বসিয়ে দিয়েছিল, 6-9 করে রেখেছিলেন। কিন্তু সেটা 2020-এর এপ্রিলে। কিন্তু আপনি 2024-এ এসেও সেই রকম যদি রেখে দেন, তাহলে তো ওই একই ধরনের মুদ্রানীতি এই সমস্যাগুলি সমাধানের জন্য কোনো ধরনের উপকারী তো নাই, বরঞ্চ এটা আরও উস্কে দিচ্ছিল। কারণ এর মধ্যে আমরা দেখছি যে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে। আপনার সুদের হার, ঋণ নেওয়ার হার 9%, মূল্যস্ফীতির হার তো 9.5%, 10%। তো এটা তো একেবারেই একটা অকার্যকরী এবং একটা আত্মঘাতীমূলক পদক্ষেপ ছিল। আমরা দেখেছি যে বিগত সরকারের আমলে অর্থ মন্ত্রণালয় কিংবা কেন্দ্রীয় ব্যাংকের যে নীতিমালাগুলি নেওয়া হয়েছে, সেগুলো কিন্তু একেবারেই হয় অপর্যাপ্ত কিংবা ভুল পদক্ষেপ নেওয়া হয়েছিল। তো এখন নতুন গভর্নর মহোদয় যে মুদ্রানীতিটাকে আরও সংকোচনমূলক করেছেন এবং সুদের হার নীতি সুদ হার বাড়িয়েছেন, যার ফলে কিন্তু সুদের হার, ঋণের সুদের হার বেড়েছে অনেকটা বাজার ভিত্তিক করার কারণে। এই যে ক্যাপ দেওয়া, সেটা বাজার ভিত্তিক করার। আগের সরকারেরও কিন্তু উপরে চাপ ছিল। আপনার ওই যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটা, তো আমরা যেহেতু তাদের প্রোগ্রামের মধ্যে আছি, $4.7 বিলিয়ন একটা ঋণ নিয়েছি, এটার অধীনে অনেক ধরনের শর্ত ছিল, তার মধ্যে একটা শর্ত যে বাজার ভিত্তিক করা। সেটা তারা করেনি, শেষের দিকে এসে করেছিল কিছুটা, কিন্তু তারপরেও সেটা যথেষ্ট না। তো এখন আমরা এই সংকোচনমূলক মুদ্রানীতিটাকে আরও সংকোচন করা হয়েছে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এখন আর ওই একটা যে এই নীতিটা আপনার বাজারে প্রতিফলিত হতে কিছু সময় লাগবে, 12 মাস, 1.5 বছর এরকম সময় লাগবে। কিন্তু আবার আরেকটা বিষয় হচ্ছে যে এখন আর যেহেতু আমাদের অর্থনীতি একটা ডাল অবস্থা, এখানে কিন্তু মানুষের চাহিদার বাড়ছে না। চাহিদার বাড়ার তো কোনো প্রশ্নই আসে না। মানুষের তো মানুষের ক্রয় ক্ষমতার একটা ইরোশন হয়েছে, ক্ষয় হয়েছে। এমনকি যারা বিনিয়োগ করছে তাদের জন্য একটা সমস্যা, বিকজ আপনার এখন তো ঋণ নিতে গেলে ব্যাংক থেকে সুদের হার এত বেড়ে গেছে। তারপরে আমদানির জন্য কিন্তু এই যে আপনার বৈদেশিক মুদ্রার বিনিময় হারের কারণে আমদানি মূল্য বেশি, তো চাহিদা তো আর বাড়ছে না। মূল সমস্যাটা এখন হচ্ছে আপনার সরবরাহজনিত, অর্থাৎ আপনি বাজারে যথেষ্ট পরিমাণে সরবরাহ করবেন এবং সেটা অ্যাফোর্ডেবল প্রাইসে। সেটা করতে হলে একটা তো অবশ্যই আমাদের অভ্যন্তরীণ বাজারের যে অভ্যন্তরীণভাবে যে সমস্ত পণ্য আমরা উৎপাদন করে থাকি, সেইটার যথেষ্ট উৎপাদন, এটা একটা বিষয়। কিন্তু সেটা হলেই হবে না। সেটা আপনার কৃষকের কাছ থেকে বাজারে আসতে আসতে যেই পরিমাণ দামের উল্লম্ফন ঘটে, সেটা তো আসলে কোনো যৌক্তিক উল্লম্ফন না। যৌক্তিক আমরা দেখলাম যে বগুড়ায় 5 টাকায় একজন ফুলকপি কিনছেন বা বিক্রি হচ্ছে না 5 টাকাতে, সেটা আমি 40 টাকায় কিনছি। হ্যাঁ, 2 টাকায়ও আমি পড়েছি, 2 টাকায় বিক্রি হচ্ছে। জি, তো এটা কি সবই আপনার পরিবহন ব্যয়ের উপরে, যে আপনার এই ট্রাকে করে আসবে, ট্রাকের জ্বালানির মূল্য কিংবা মানব সম্পদ সেখানে, সেটা তো না। এটা তো পরিষ্কার এবং বিভিন্ন মাধ্যমেও এসেছে, যে গণমাধ্যমে যে আমরা চাঁদাবাজির কারণে প্রায় 35% দাম বেড়ে যাচ্ছে। তো এটা একটা। তারপরে আবার বাজারে যখন আসে মাঝে মাঝে আবার কারসাজি হয়, সেটা একটা কৃত্রিম সংকট তৈরি করা হয়। এই যে বাজারের মধ্যে ব্যবস্থাপনার অভাব, বাজার জন্য বাজারটা আমাদের তো এটা ডিস্টরশনারি বাজারের ব্যবস্থা সেখানে। তো এই জন্য আমাদের চাহিদার চাইতে এখন চাহিদাটা যতটুক নেওয়ার, এরটার চাইতে আমার মনে হয় না যে স্ট্রেচ করলে আসলে আমাদের বিনিয়োগের জন্য ভালো হবে। সুতরাং সরবরাহের দিকে হাত দিতে হবে। সেটা করার জন্য
উৎপাদনের যে সরকারের একটা আইন শৃঙ্খলা বিষয় রয়েছে এখানে, তারপরে আপনার যে কনজিউমার রাইটস যে সংগঠনগুলো রয়েছে, তারপরে কম্পিটিশন কমিশন রয়েছে, সেই সমস্ত সেগুলোকে বাজার তদারকি করা, কার্যকর করা। তদারকি মানে কিন্তু পুলিশ দিয়ে অভিযান না, সেটা না। তো আপনার প্রতিদিনের যে তথ্যগুলো, বাজারের চাহিদা কি, একটা বিষয় দেখেন, শাক সবজি ইত্যাদি বিষয় রয়েছে, কিন্তু তারপরে আপনার চালের ক্ষেত্রেও চালের দাম কেন বাড়ছে? আমরা না এতদিন বলে এসেছি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, তাহলে আমাদের এত সমস্যা কোথায় হচ্ছে? মৌসুমের সময় আমরা আবার আমাদের আমদানিও করতে হয়। অর্থাৎ এখানে একটা তথ্যের বিরাট একটা ঘাটতি রয়েছে, যে আমাদের চাহিদাটা কত সেই অনুযায়ী আমরা কিন্তু প্রেডিকশন করতে পারছি না। ওইটাও আরেকটা বিষয়। অর্থাৎ এখানে একক কোনো পদক্ষেপ দিয়ে আমাদের এই মূল্যস্ফীতিটা কমানোর সুযোগ নাই। আরেকটা বিষয় দেখেন, যে আমরা যে সমস্ত পণ্য আমদানি করে থাকি সেখানেও কিন্তু আমদানির শুল্কটা হয় তুলে দেওয়া কিংবা কমিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় ফ্রম টাইম টু টাইম, এবং অন্তর্বর্তীকালীন সরকারও এসেও তারা করেছেন। আমরা অনেকগুলো পণ্যে দেখেছি যে শুল্ক কমিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু বাজারে তার প্রভাব, বাজারে কোনো প্রতিফলন নাই। তার মানেটা কি, যে কারা এটা সুফলটা পাচ্ছে? আমদানিকারকরা। কিন্তু আমদানিকারকটা সেখানে কিন্তু বাজার ব্যবস্থার আরেকটা বিষয় কি, বাজার তখন একটা কম্পিটিটিভনেসের কথা, হ্যাঁ এক্স্যাক্টলি, যে প্রতিযোগিতা থাকতে হবে। এখন যদি আপনার এডিবল অয়েল, ভোজ্য তেল, সেটা যদি 3-4 জন আমদানিকারক এনে থাকেন, কিংবা আটা কিংবা চিনি, ময়দা, এই সমস্ত, তো 3 থেকে 4 জন আমদানিকারক যদি আনেন, তাহলে বাজারে প্রতিযোগিতা কেমন হবে? তারা তো মিলেই তাদের মধ্যে যোগ সাজস করে এটা করবে। এবং আগে পূর্ববর্তী সরকারের সময় এটা করা হয়নি, কারণ তাদের ফেভারিট লোকগুলোকে এটা ব্যবসাটা পাইয়ে দেওয়া, সেখান থেকে তারা কিছু পাওয়ার জন্য এগুলি করা হয়েছে, একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে, যেটা বিভিন্ন খাতে, শুধু আমদানির ক্ষেত্রে না, আমরা দেশের ভিতরেও দেখি। তো অর্থাৎ ব্যবসার ক্ষেত্রেও দেখেছি যে একটা লেভেল প্লেইং ফিল্ড রাখা হয় না। এখন এটা সুযোগ সৃষ্টি হয়েছিল যে আপনার আরও বেশি আমদানিকারক তৈরি করা। আপনি বলতে পারেন যে অনেকে বলবে যে হ্যাঁ XYZ যারা সাপ্লাই দেয়, যারা এলসি খুলে, আপনি নতুন একজনের জন্য এলসি নাও খুলতে পারে, যে ও তার সাথে ব্যবসায়িক সম্পর্ক নাই, একটা কনফিডেন্সও নাই। কিন্তু আসলে তো সুযোগ দিতে হবে, করে দেখুক। আপনি 20 জন 25 জন যারা টিকে থাকতে পারবে তারা টিকে থাকবে, অসুবিধা নাই। অন্তর্বর্তীকালীন সরকারের একটা সবথেকে বড় সমালোচনার জায়গা যেটি আপনি বলছেন, এই মূল্যস্ফীতি নিয়ে মানুষ অনেক বেশি কথা বলছেন, আমরা গণমাধ্যমে টেলিভিশনে দেখতে পাই। পাশাপাশি যদি একটু বলা হয় যে আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, স্বাভাবিকতা, সেই জায়গাটায় ছন্দ নিয়ে আসা, সেই জায়গাগুলোতে আমাদের বা বিজনেসের কনফিডেন্স ফিরিয়ে আনা, সেই জায়গাটায় আসলে আপনি যেহেতু এখন পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন, ব্যাংক খাত নিয়েও আমরা কথা বলবো, তার আগে একটু যদি বলেন যে বিজনেস কনফিডেন্সের জায়গাটা আসলে করাটা একটা অগ্রাধিকারের জায়গা হওয়া উচিত কিনা? অবশ্যই, কারণ আপনার বিজনেস, ব্যবসা এবং বিনিয়োগ, এগুলো যদি না হয় তাহলে আপনার অর্থনীতি চাঙ্গা হবে না, এবং সেখানে কর্মসংস্থান সৃষ্টি হবে না। কর্মসংস্থান যদি সৃষ্টি না হয়, মানুষের হাতে আয় থাকবে না, মানুষ তখন কিনবেও না, অর্থনীতির একটা ডাল থাকবে। আপনার সরবরাহ বাড়লেও তখন কিভাবে সে কিনবে? তো এবং আমাদের অর্থনীতির 80% উপরেই কিন্তু ব্যক্তি খাত, সরকারি খাত তো মাত্র সামান্য। এবং চাকরির ক্ষেত্রেও সরকারি খাতে 5 থেকে 10% মধ্যে, এইরকম, মানে অ্যারাউন্ড 5% কর্মসংস্থান তারাই করতে পারে। আমাদের প্রতি বছর 20 লাখ লোক বাজারে, শ্রমবাজারে প্রবেশ করে, সেইটা থেকে সরকারি খাত কতখানি আর দিতে পারে? অর্থাৎ ব্যক্তি খাতের বিনিয়োগটা এত গুরুত্বপূর্ণ। তো কর্মসংস্থান, পণ্যের সরবরাহ, রপ্তানি আয়, সব কিছুই, আমদানি, সব কিছুই কিন্তু এই ব্যক্তি খাত এবং ব্যবসা বাণিজ্য এগুলোর উপর নির্ভরশীল। এখন সেটা ব্যবসা বাণিজ্য তো আর আপনার ইন ভ্যাকিউম হয় না, সেটার জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে হয়। পরিবেশটা কীরকম? অনেকগুলো ফ্যাক্টর কাজ করে থাকে। একটা হচ্ছে যে আপনার নিরবিচ্ছিন্ন, অর্থাৎ স্মুথ যাতায়াত ব্যবস্থা, কানেক্টিভিটি, এটা দরকার। অবকাঠামোর কথা, সেটা জ্বালানি, তারপরে প্রযুক্তির ব্যবহার, অর্থাৎ আপনি যদি এখন হচ্ছে প্রযুক্তির ব্যবহারে একটা কাজ 1 ঘন্টায় করে ফেলতে পারেন, সেটা যদি 10 ঘন্টায় করতে হয়, সময়েরও যে মূল্য। তারপরে হচ্ছে দক্ষ জনসম্পদ। এর বাইরে আরও কিছু, যেমন ব্যবসায়ীরা প্রায়ই বলে থাকেন যে তাদের হচ্ছে সুদের হারের কথা। সুদের হারটাই যে এখন যেমন বেড়ে যাচ্ছে, তার একটা পর্যায় পর্যন্ত তো মার্কেটে, বাজারের উপর ছেড়ে দিলে কিন্তু
একটা পর্যায়ে বাড়বেই। সেটার চাইতেও কিন্তু আপনি যদি এইগুলি ঠিক করেন, এবং তারপরে হচ্ছে আমাদের দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই যে দুর্নীতি, করাপশন, ব্রাইবারি, এইগুলি কিন্তু ব্যবসার বিরাট একটা অংশ চলে যায় এই চাঁদাবাজি, ঘুষ, দুর্নীতির কারণে। আমরা যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাথে কিন্তু গত 20 বছরের অধিক সময় ধরে একটা সার্ভে করে থাকি সিপিডির পক্ষ থেকে। তে সারা বিশ্বেই এই সার্ভেটা হয়, যে গ্লোবাল কম্পিটিটিভনেস ইন্ডেক্স, যে প্রতিযোগিতাটা কোন দেশের কেমন। তো তখন এগুলো বিভিন্ন বড় বড় যারা ব্যবসা প্রতিষ্ঠান আছে, দেশি বিদেশি, তাদের কাছ থেকে এই সার্ভেটা করা হয়। তারা এই ব্যবসার প্রতিবন্ধকতাটা বলতে যে সমস্ত সূচকগুলিকে বলেন যে গুরুত্বপূর্ণ, তার মধ্যে কিন্তু আপনার এই যে ঘুষ, দুর্নীতি, এগুলি কিন্তু প্রথম দিকে থাকে। এখন এটা 1 নম্বরে চলে এসেছে। এইটা যদি বন্ধ না করা যায়, আমরা তো এখন একটা পরিবর্তিত পরিস্থিতিতে আছি, যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সেখানে আমাদের সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আপনি সুযোগ তৈরি হয়েছে, যেটার আমরা এই বছরের হয়তো সার্ভে করলে আমরা দেখব যে এই শুরু হবে, তখন এই 5 মাসে হয়তো এইটার ঘুষ দুর্নীতিটা কমেছে হয়তো বা। আমরা আবার এটাও শুনতে পাচ্ছি যে প্রথম দিকে কমেছিল, এখন আবার যে চাঁদাবাজি আবার বহাল তবিয়তেই রয়েছে, শুধু মানুষ পরিবর্তন হয়েছে। এবং সেটা আরও দুর্নীতির বিষয়টা, ঘুষের বিষয়টা, সেটা আরও যত দিন যাবে আসলে স্পষ্ট হতে থাকবে। তো ওইগুলি বন্ধ না করতে গেলে আপনি দেশি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ কিছুই করা সম্ভব না, ব্যবসায় প্রতিযোগী হয়ে টিকে থাকা সম্ভব না। ডক্টর ফাহমিদা, আমরা একটা বিরতি নেবার সময় হয়েছে, বিরতি থেকে ফিরে এসে বিশেষ করে আপনি যেহেতু ব্যাংকের পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন, ব্যাংকের সামগ্রিক অবস্থা আপনারা মিটিং করছেন, সেগুলো নিয়ে একটু জানতে চাইব। দর্শক, অর্থনীতি ভাবনায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিপিডি নির্বাহী পরিচালক এবং অর্থনীতিবিদ ডক্টর ফাহমিদা খাতুন। আমরা কথা বলছি সমসাময়িক অর্থনীতির নানা বিষয় নিয়ে, নতুন বছরের চ্যালেঞ্জ নিয়ে। আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অর্থনীতি ভাবনায়। আজকে আমরা কথা বলছি নতুন বছরের চ্যালেঞ্জ নিয়ে। নতুন একটা বছরে পা রেখেছে বাংলাদেশ। স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিপিডি। আরও একবার স্বাগত জানাচ্ছি ডক্টর ফাহমিদা আপনাকে। আমরা সামগ্রিক অর্থনীতির একটা প্রতিচ্ছবি গল্পে আপনার কাছে জানার চেষ্টা করছিলাম। বিশেষ করে গত বছরটা তো আমাদের জন্য ভালো যায়নি। এই বছরে অন্তর্বর্তীকালীন সরকার আসলে অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে তাদেরকে নতুন একটা বছর শুরু করতে হচ্ছে। আমি একটু যদি ব্যাংক খাতের বিষয় নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। এটা এমন একটা বিষয় যে এটা নিয়ে আসলে বিস্তর আলোচনা করার সুযোগ রয়েছে। আপনি যেহেতু পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছেন, সবসময় আপনি একটা কথা বলে এসেছেন যে ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা, রাজনৈতিক সদিচ্ছার অভাবে আসলে একটা অলিগার্ক তৈরি হয়েছে। এখন যদি বলা হয় যে এই অলিগার্ক থেকে ব্যাংক কি আসলে মুক্ত হতে পারবে মনে করেন কিনা এই সময়টাই এসে? ধন্যবাদ। আমি যেটা অর্থনৈতিক সামগ্রিক অবস্থা সম্পর্কে যেটা বলে এসেছি, যে এত সমস্যা এবং সমস্যার ধরন এবং গভীরতা এত বেশি যে আপনি রাতারাতি এই সমস্যাগুলি থেকে উত্তরণ করা সম্ভব না। এবং তার উপরে আছে যে কিছু সমস্যার ধরনের মধ্যে কিছু আছে টেকনিক্যাল পার্ট, কিছু আছে আবার আপনার রাজনৈতিক পার্ট, যেটা বললেন। তো টেকনিক্যাল পার্টগুলি করা সম্ভব, কিন্তু তারপরে ওইটার একটা লিমিট আছে। তারপরে আরও যেগুলি করতে, সুশাসন যখনই বলেন, রাজনীতির সাথে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা এখন যেই নতুন গভর্নর মহোদয় যে দায়িত্ব পাওয়ার পরে যেই বিশাল একটা সমস্যা নিয়ে উনি যাত্রা শুরু করেছেন, ব্যাংকিং খাতের সমস্যাগুলি, তো সেগুলির ব্যাপারে ভালো বিষয় হচ্ছে যে সেগুলির ব্যাপারে একটা পথ নির্দেশনা দেখা গেছে। আমি বলবো যে অন্যান্য খাতের তুলনায় এখানে ব্যাংকিং খাতের জন্য পথ নির্দেশনাটা অনেকটা স্পষ্ট, যে কি সমস্যাটা আসলে আইডেন্টিফাই করা গেছে। গত 15-16 বছর থেকে আমরা সকলেই যারা ব্যাংকিং খাত নিয়ে কাজ করে থাকি, সমস্যা আইডেন্টিফাই করা হয়ে গেছে। এটা ডায়াগনোসিস, এটার অ্যানালিসিস কিছু বাকি নাই। তো আপনি যেটা বললেন যে আসলে কোন কোন জায়গার সমস্যা, এটা আমরা তো সেই জন্য উনি আসার পরেই যে কিছু ব্যাংকগুলোকে, যেগুলো খুবই দুর্বল, 11টা ব্যাংক, 10-11টা ব্যাংক, সেগুলো পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হলো, পুনর্গঠন প্রাথমিক এটা। তারপরে হচ্ছে সেখানে সেগুলোর স্বাস্থ্য আসলেই কতখানি খারাপ সেটার অ্যাসেসমেন্ট করা। উনি 3টি টাস্ক ফোর্স করেছেন সেগুলোর জন্য, এবং আরও বিভিন্ন ধরনের আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকগুলো সেগুলো করা হবে। তো এগুলি করার একটা প্রাথমিক ধাপ। কিন্তু তারপরে হচ্ছে যে আপনার বুঝলাম যে স্বাস্থ্য তো খারাপ, এখন খালি দেখবো যে কতখানি আসলে, যতটা আপনার রিপোর্টে পাওয়া যায় সেই রিপোর্টটাই
সঠিক কিনা নাকি আরও বেশি, সেটা একটা। তারপরে হচ্ছে যে কোট করার জন্য এইটা একটা খুব দুরূহ কাজ। কেন কি জানেন, আমরা বলি যে হ্যাঁ বাংলাদেশের 61টা ব্যাংক দরকার নাই, বন্ধ করে দিন, যেগুলি খারাপ অবস্থায় আছে সেগুলি বন্ধ করে, কিংবা যেগুলি চলতে পারছে না। আমরা অতীতে কি দেখেছি, যেগুলি ব্যাংক কিছুই তার নাই মূলধন, সরকার সেগুলিকে দিয়ে দিয়ে বারবার আমাদের জনগণের করের অর্থ দিয়ে দিয়ে সেগুলি কিন্তু বাঁচিয়ে রেখেছে, এবং বাঁচিয়ে রাখার ফলাফলও কিন্তু ভালো হয়নি। প্রতি বছর বাজেটে কিন্তু বরাদ্দ থাকতো এই পুঁজি পুনর্ভরণ করার জন্য। প্রথম দিকে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর প্রয়োজন পড়তো, তারপরে দেখা যাচ্ছে যে ব্যক্তি খাতের ব্যাংকগুলোর জন্য কিন্তু এগুলো, তো সেখানে তো অনেক ব্যাংকের উদাহরণ রয়েছে, পদ্মা ব্যাংকের উদাহরণ এগুলি রয়েছে। আচ্ছা, তো এখন যে সমস্যাগুলি হয়েছে, তো হঠাৎ করে এই যে 10টা ব্যাংক, এখানে দেখা গেছে যে তাদের টাকা নাই, জনগণ যারা অ্যাকাউন্ট হোল্ডার তারা টাকা আনতে যাচ্ছে, আমানতকারীরা টাকা টেনশনে তারা তুলতে যাচ্ছে, প্রথম দিকে পাচ্ছিল না। তো বিরাট একটা সমস্যা, ক্রাইসিস। আপনি তো হুট করে যখন আপনি কোনো দায়িত্বের মধ্যে বসেন, ওগুলি বন্ধ করে দিলে প্রথম কথা যে আমানতকারীদের টাকাটা দেওয়া, তারপরে হচ্ছে ওখানে অনেকেই কাজ করে, চাকরি করেন, সেগুলি বন্ধ হয়ে যায়। তো ওইটার জন্য একটু চিন্তা ভাবনা করেই আসলে করা হচ্ছে। এবং আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে এর মধ্যে একটা ব্যাংক যেটা বড় ইসলামী ব্যাংক, তার স্কেলও বড়, আকারও বড়, ঘুরে দাঁড়াচ্ছে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই এই ব্যাংকগুলোকে তারা আবার কিছু লিকুইডিটি সাপোর্টও দিয়েছে। তো এখন তারা এটা পর্যবেক্ষণের মাধ্যমে এগুলি যাতে আর কোনোভাবে অন্য কোনো কাজে ব্যবহার না হয়, এখন এটা বলা যায় যে লুটপাটটা এবং অনিয়মগুলো নতুন করে হচ্ছে না, এইটুকু বলা যায়। এইটা অবশ্যই, এইটুকু বলা যায় যে লুটপাটটা বন্ধ হয়েছে, সবাই অ্যালার্ট এখন, এবং খুব সংস্কারের চ্যালেঞ্জ রয়েছে। সংস্কারের চ্যালেঞ্জটা হচ্ছে যে আপনার প্রথম কথা হচ্ছে যে এই ব্যাংকগুলোকে আপনি কি করবেন, এগুলিকে বন্ধ করে দিবেন, সেটা করার মধ্যে একটা সামাজিক সোশ্যাল কস্ট আছে। তো এখন যে এর আগেও আলোচনা হয়েছে, আমরাও বিভিন্ন সময় সাজেশন দিয়েছি যে আপনি মার্জারের কথা বলা হয়। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন কারণে, এমনকি উন্নত দেশেও ব্যাংক ব্যবস্থা দুর্বল হয়ে যায়, ব্যাংক রান হয়ে যায়, তখন সেগুলোকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র, ইস্ট এশিয়াতে বিভিন্ন দেশে এই যে ব্যাংক সমস্যা হয়েছে, তখন কিন্তু তারা এই মার্জার একুইজিশনের মাধ্যমে এই সমস্যাটার সমাধান করেছে। তা আমাদেরকেও ওই পথে যেতে হবে, কিন্তু এটা আমাদের জন্য নতুন একটা অভিজ্ঞতা। আমাদের সেই ধরনের ক্যাপাসিটি নাই যে আমরা করতে পারবো নিজেরাই। একটা ফলো করে আপনি ধরেন এখানে টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে, তারা অনেক ধরনের রিকমেন্ডেশন দিবে আমাদের জন্য কোন মডেলটা ভালো, সেরকম মার্জারের মধ্যেই তো যেতে হবে। এবং এই ব্যাংকগুলো আসলে দীর্ঘমেয়াদে থাকবে, বাঁচিয়ে রাখারও কোনো প্রয়োজন পড়বে না, কারণ এটা কতদিন পরে ঘুরে দাঁড়াবে, কতদিন আমরা লিকুইডিটি সাপোর্ট তো আর দেওয়ারই। কারণ কি এই সময়ে আপনার যখন মূল্যস্ফীতি 11%, 12%, খাদ্য মূল্যস্ফীতি 14% কাছাকাছি, তো তখন আপনি যদি আরও টাকা ছাপাতে থাকেন, এটা তো কোনো কাজের কথা হলো না, এটা তো আরও মূল্যস্ফীতিকে উস্কে দিবে, যেটা কিনা আগে সরকার করেছিল, যে একদিকে মূল্যস্ফীতি বাড়ছে, তারা এখন গোপনে গোপনে টাকা ছাপিয়ে যাচ্ছিল। তো সেটা সম্ভব না। এবং আপনার ব্যাংক খাতটাকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে এটাকে আরও আকারটাকে ছোট করে শক্তিশালী কিছু ব্যাংক রাখা, যেটা কিনা আপনার সত্যিকার অর্থে আমানতকারীদের সেবা দিতে পারবে এবং আমাদের যে ব্যক্তি খাতের প্রয়োজন সেটা মেটাতে পারবে। এখন তো সেটাও তারা মেটাতে পারছে না এর কারণে। তারা কি ধরনের আসলে এই ব্যাংকগুলোর, এতগুলি ব্যাংকের মধ্যে তাদের প্রোডাক্টও নাই, যে কাকে আপনার, বিশেষ করে আপনার যে ছোট এবং মাঝারি শিল্প যাদের, তাদের জন্য তো তাদের কোনো প্রোডাক্ট নাই, তাদের জন্য তাদের ইয়েও নাই, আগ্রহও নাই। তো সেইটাও করতে হবে। কারণ কি শুধুমাত্র এর আগে রাজনৈতিক বিবেচনায় ঋণ দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু যাচাই বাছাই করা দেওয়া হয়নি, KYC এখানে ছিল না, রাজনৈতিক প্রভাবের কারণে। এবং তারপরে হচ্ছে যে প্রভাবটা কেন হয়েছে, কারণ আপনার এইখানে যে যারা ব্যাংক মালিক ছিলেন তাদের সাথে রাজনৈতিক যোগ সাজস্যে বিভিন্ন সময়ে আপনার এই ব্যাংক কোম্পানি একটা পরিবর্তন করে নিজেদের ফেভারে নেওয়া হয়েছে। তো ওই ধরনের ওগুলি হচ্ছে আপনার সুশাসনের মূল জায়গা। আপনার এখানে একটা ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট আছে, যেটা কিনা বিবেচনা করে তৈরি করা হয়েছিল, যেমন আপনার পরিবারের সদস্য সংখ্যা, তাদের মেয়াদকাল, তারপরে হচ্ছে তাদের রিনিউয়াল ইত্যাদি এই সমস্ত। তারপরে কেন্দ্রীয় ব্যাংকের যে অ্যামেন্ডমেন্ট বিল, যেটা কিনা কেন্দ্রীয় ব্যাংকের স্ট্রেংথেন করার জন্য আর কি, সেটা। তো এইগুলোকে পরিবর্তন করে
আপনার সুবিধা মতো করা এবং বাইরের হস্তক্ষেপে, এটা যে এমন যে আপনার একজন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মনে করলেন যে না, আমি মনে করছি যে এটা এই পদ্ধতিটা ভালো না, আমি করছি, আমার তার নিজের বিচার বিবেচনায় তার কলিগদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিংবা আপনার স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, সেটা তো হয়নি কখনো, হয়েছে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে। এই ব্যবস্থাটা যতদিন পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই খাতটাকে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারবো না। এখন যেটা হচ্ছে এটা একটা সাময়িক অবস্থা, এখন একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিন্তু ভয়টা হচ্ছে যে এইটা যখন আমরা পরিবর্তন হয় তখন কি তাদের সদিচ্ছাটা থাকবে কিনা। সেটাই একটা বড় চ্যালেঞ্জ। ডক্টর ফাহমিদা, আমি একটু যদি বলি যে আমরা এখন 2,85,000 কোটি টাকা বলি খেলাপি ঋণ। গভর্নর সেদিন বলছিলেন যে এটা আসলে আলটিমেটলি যদি দুর্দশাগ্রস্ত যে ঋণ সেটার পরিমাণ অনেক বেশি, এবং এটা মোট খেলাপি যেটি এখন 17% বলা হয় মোট ঋণের, সেটা গিয়ে 25-30% গিয়ে দাঁড়াতে পারে। আমরা দুর্দশাগ্রস্ত ঋণের পরিমাণ প্রায় 5.7 লাখ কোটি টাকা। তো আমরা যদি এরকম একটা পরিস্থিতি হয়, তার মানে কি আমার এই খাতটাকে তো যে কোনোভাবে আসলে সামগ্রিক অর্থনীতির সাথে, যেহেতু বলছিলেন যে ব্যাংকটার অর্থাৎ প্রাণশক্তির জায়গা, ব্যাংক ভালো থাকলে অন্য অর্থনীতির অন্য জায়গায় ভালো থাকে, তো এই খেলাপি ঋণ, এই দুর্দশাগ্রস্ত ঋণ যদি আরও বাড়ে, আসলে আলটিমেটলি আমরা এটা কিভাবে শৃঙ্খলায় নিয়ে আসবো? শৃঙ্খলা একটা রাজনৈতিক সদিচ্ছা অর্থাৎ, এবং এটা হচ্ছে যে দেখেন এখনো যে এত সমস্যা আছে, তো উদ্যোগ অনেকগুলি নেওয়ার কথা চিন্তাভাবনা নেওয়া হয়েছে, আরও চিন্তাভাবনা রয়েছে, সেইগুলি কিন্তু আসলে উচ্চ পর্যায় থেকে বাই ইন করতে হবে। এটা এককভাবে এত সমস্যার গভীরতা, কারণ এটা তো আলটিমেটলি এটা টাকার জায়গা, তো এখানে সকলের চোখ দৃষ্টি এইটা আপনার, এবং এখানে অনেক পাওয়ার প্লে হয়ে থাকে। এটার জন্য আসলে উচ্চ পর্যায় থেকে, একদম আমি বলবো যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় থেকে আসলে এখানে সাপোর্ট দরকার, নৈতিক সাপোর্টটা দরকার। সেটা না হলে কিন্তু এখনই বা আমি বলেন যে আমাদের দেশে এখন যে রাজনৈতিক একটা পরিবর্তন হওয়ার পরে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে আগের সরকারের ছায়া এগুলি কিন্তু রয়েছে, এবং সেখানে অনেক ধরনের প্রতিবন্ধকতার কথাও শুনি। সেটা যদি থাকে তাহলে তো বেশি দূর আগানো যাবে না। সেই জন্য আমি বলছি যে একদম উচ্চ পর্যায় থেকে, একদম চিফ অ্যাডভাইজার থেকে শুরু করে ফাইন্যান্স অ্যাডভাইজার আর গভর্নর সবাই মিলে কিন্তু এই সমস্যাটার দিকে নজর দিতে হবে, সাপোর্ট দিতে হবে, নৈতিক সাপোর্টটা দিতে হবে। আর যখন নির্বাচিত সরকার আসবে তাদেরকেও কিন্তু এটা করার সতর্ক থাকতে হবে। আপনার টেকনিক্যাল যেটা কিছু আমি বলবো যে যেটা ধরেন অটোমেশন, এই যে আমরা এর আগে দেখেছি বিভিন্ন ধরনের কেলেঙ্কারি, হলমার্ক কেলেঙ্কারি, আরেক ব্যাংকের অনেক দিন পরে সেগুলি জানা যায়। কেন সেগুলি জানা যায়? আপনি যদি এটা প্রযুক্তির ব্যবহার করার থাকে, ব্যাংকগুলোর নিজেদের ইন্টারনাল মনিটরিং, ইন্টারনাল অডিট এগুলো যদি শক্তিশালী থাকে, তাহলেও কিন্তু কিছুটা আপনার এই দুর্বলতাগুলি কাটানো যায়। একটা বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো ব্রাঞ্চে একটা আনইউজুয়াল ট্রানজ্যাকশন হলো, এটা তো আপনার সরাসরি চলে আসার কথা, একদম কেন্দ্রীয় মানে হেড অফিসে চলে আসবে। সেটা তো আপনার 1 বছর পরে এটার উদ্ঘাটন হওয়ার, মানে একেবারে আবিষ্কারের মতো হওয়ার কথা না, সাথে সাথে তো আপনাকে রেড অ্যালার্ট দেওয়ার কথা। সেইখানেই আর কি আছে আপনার সিস্টেমটা কতখানি শক্তিশালী করেছেন, এটা এখনই করা যায়। এবং এটা যদি আপনার সরাসরি বজায় থাকে, এইগুলি মেনটেন করা হয়, তাহলে অনেকখানি কিন্তু হবে। ডক্টর ফাহমিদা, একটু যদি আসি যে নতুন বছরে আমরা অনেক চ্যালেঞ্জের কথা বলছি, একটু যদি আশাবাদের জায়গা বলি, যে সামষ্টিক অর্থনীতির একটু শক্তিমত্তার জায়গা আসলে কোন জায়গাগুলো দেখছেন? আমরা দেখছি যে একটু রিজার্ভের জায়গায় আমরা, যেহেতু বিপিএম দিয়েও এখন বোধহয় 21.5 বিলিয়নে আমরা আছি, এরপর আমরা একটু যদি রেমিটেন্সের কথা বলি, আমরা যদি একটু রপ্তানি প্রবৃদ্ধির কথা বলি, 12.5% এই 6 মাসে আমরা পেয়েছি। মোটা দাগে এই জায়গাগুলোকে একটু অর্থনীতির শক্তিমত্তার জায়গা হিসেবে আমরা দেখতে পারি কিনা, যে এই বছরটা শুরু করছি? হ্যাঁ, অবশ্যই আমি বলবো যে এটা একটা শক্তিমত্তার জায়গা, যে আমরা অন্তত এই যে ফ্রি ফল রিজার্ভের ক্ষেত্রে এই ফ্রি ফলটা বন্ধ হয়েছে, এবং আমরা একটু উন্নতিও দেখতে পাচ্ছি। দেখেন আইএমএফেরও বারবার আইএমএফের কথাই বলতে হচ্ছে, কারণ আইএমএফের অধীনেই বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে এখন তাদের তো ছিল, একটা টার্গেট ছিল, আমরা কিন্তু অনেকদিন পর্যন্ত পূরণ করতে পারি নাই। জুন এবং সেপ্টেম্বরে করতে পেরেছি, এখনও আমাদের তাদের টার্গেটটা পূরণ করতে পেরেছি, এটা একটা ভালো।
এবং আমরা এটা কেন বাড়লো, আপনি যেটা বলেছেন যে রেমিটেন্স এবং রপ্তানি দুটোই বেড়েছে, যার জন্য এটা একটা আমরা বলবো যে ভালো একটা জায়গা। এবং তারপরে আমরা দেখেছি যে শুধুমাত্র যে সুদের হার যে বাজার ব্যবস্থার উপরে ছেড়ে দিচ্ছে তা না, ক্রলিং পেগ যেটা তৈরি করা হয়েছিল, তো এটাকে আর ব্যান্ডটা বাড়িয়ে এটাকে বাড়ানো হয়েছে যাতে কিনা আপনার এক্সচেঞ্জ রেটের মধ্যে ভলিটিলিটিটা একটু কমে। যদিও আমরা দেখতে পাচ্ছি সাম্প্রতিককালে একটু ছিল, তো সেখানেও কিন্তু ক্রলিং পেগ তো একটা আপনার বাজারের সাথে বাইরের সাথে একটা সাযুজ্য আনার জন্য, কিন্তু আসলে আলটিমেটলি সেটাও তো একেবারে মার্কেট বেস না। আস্তে আস্তে মার্কেট বেসে যেতে হবে, কিন্তু আমাদের একটা ভয় আছে যে হঠাৎ করে এটা ভলিটিলিটি সৃষ্টি হলে আসলে সমস্যাটা হবে। তো এখন এক্সটার্নাল সেক্টরের এই স্বস্তিটা একটা ভালো বিষয়, এবং এর কারণে যদি আমরা রিজার্ভটা বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদের আমদানিও বাড়াতে পারবো। কারণ দেখেন, ওই যেহেতু ব্যালেন্স অফ পেমেন্ট নেগেটিভ ছিল, যার জন্য কিন্তু আমদানির সংকোচন করা হয়েছে। কিন্তু আমাদের কিন্তু একটা আমদানি নির্ভর দেশ আমরা। আমাদের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের ক্যাপিটাল মেশিনারি কিনতে হয়, র মেটেরিয়ালস উৎপাদনের জন্য প্রয়োজন হয়। দেখা গেছে যে যদিও বলা হয়েছিল যে বিলাসী পণ্যের আমদানি সংকোচন করা হবে, দেখা গেছে যে ক্যাপিটাল মেশিনারিও কিন্তু আমদানি হয়নি র মেটেরিয়াল উৎপাদনের জন্য। তার মানেটা কি, যে নতুন বিনিয়োগ হচ্ছে না। তো এখন যদি ওই স্বস্তির জায়গাটা হয় তাহলে আমরা আমদানিটা বাড়াতে পারবো ফর ক্যাপিটাল মেশিনারি কিংবা র মেটেরিয়ালসের জন্য, যেটা একটা সুখকর বিষয় হবে যে তখন আমরা দেখব যে ব্যবসার ক্ষেত্রে উৎপাদনের গতিশীলতা ফিরে আসছে, তখন অর্থনীতির চাঙ্গা হওয়ার একটা আমরা লক্ষ্য দেখতে পাবো। এটা একটা ভালো বিষয়। তো এই দিক থেকে এটা আগামী সময়গুলোতে এটা ধারাবাহিকভাবে বজায় রাখা, এবং আমি মনে করি এটা বজায় থাকবে এই আগামী অর্থ বছর বজায় থাকার কথা। এবং এখানে আপনার কিছু দূর পর্যন্ত প্রণোদনা তো দিতেই হবে, কারণ তাদের জন্য তারা একটা যদি কম্পিটিটিভ প্রাইস না পায় তাহলে কিন্তু তারা আবার পাঠাবে না সেই দিক থেকে। আমরা বাজেটের বিষয়টা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, আমাদের তার আগে আরেকটা ছোট্ট বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিপিডি, অর্থনীতিবিদ। আমরা আরও কথা বলবো একটা বিরতির পর, আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত অর্থনীতি ভাবনা অনুষ্ঠানে। আজকে কথা বলছি নতুন বছরে অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে। আমাদের সঙ্গে ডক্টর ফাহমিদা খাতুন রয়েছেন, অর্থনীতিবিদ এবং নির্বাহী পরিচালক সিপিডি। আরও একবার স্বাগত ডক্টর ফাহমিদা আপনাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে রয়েছি। সংক্ষেপে দু একটি বিষয় আপনার কাছে জানতে চাইব। মোটা দাগে আসলে অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 5 মাসে আসলে মূল্যায়ন করবার মতো যথেষ্ট সময় হয়তো নয়, তবুও বলবো যে এখন আসলে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে মনে করেন? সংস্কার উদ্যোগ অনেক নেওয়া হয়েছে, কিন্তু আমাদের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরানো জরুরি। সেই জায়গাগুলোতে চিহ্নিত করে, বিশেষ করে মূল্যস্ফীতি নিয়ে আপনি বলছিলেন, কোন জায়গাগুলোতে আমাদের আসলে অনেক বেশি অগ্রাধিকার পাওয়া উচিত? একটা বিষয় হচ্ছে যে মূল্যস্ফীতির জন্য আপনার যে আমাদের একটা প্রকিউরমেন্টের বিষয়। অনেক সময় দেখা যায় যে কৃষকরা হয়তো খুব ভালো উৎপাদন করলো, আমরা এর আগে কি দেখেছি, তারা কিন্তু বাজার না পেয়ে রাস্তায় ফেলে দিয়েছে, দুধ ফেলে দিয়েছে, সবজি আলু ফেলে দিয়েছে। অর্থাৎ তাদের ওইটা যদি তারা সংরক্ষণ করতে পারে, সংরক্ষণ করা এটা একটা জরুরি। এমনকি আপনার সরকারি যে চাল সেটা সংরক্ষণও আরও বাড়ানো উচিত প্রকিউরমেন্টের জন্য, কোল্ড স্টোরেজ বাড়ানো, এটা একটা বিষয়। আর হচ্ছে যে বাজারের সাথে যোগাযোগ করে দেওয়া অনেককে, আর কম্পিটিশনটা তৈরি করা, হ্যাঁ কম্পিটিশন, প্রতিযোগিতা তৈরি করা। আর তারপরেও আসলে যারা আপনি দিলেন, কিন্তু যারা একেবারেই দরিদ্র তাদের জন্য, কিংবা আজকাল দেখবেন আপনার যে ট্রাকের পিছনে যে লাইন, হ্যাঁ, তো নিম্ন মধ্যবিত্ত লোকেরাও কিন্তু যায় সেখানে। আপনার খোলা বাজারে বিক্রি বাড়াতে হবে, অনেক বেশি বাড়াতে হবে পরিমাণটা, যাতে কিনা মানুষের অ্যাফোর্ডেবিলিটিটা বাড়ে। আবার এই বাজেটটাই আসলে কি, আমার একটা প্রশ্নই আছে, এই বাজেটটাই আসলে কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত? যেহেতু আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপের মধ্যে আছি। ইনফ্যাক্ট আমি গতবারও বলেছি যে বাজেট ডেফিসিট, যেটা বাজেট ঘাটতি, সেখানে এত বেশি রাখার দরকার নাই বাজেট ঘাটতি। কারণ আমাদের উচ্চ মূল্যস্ফীতি, নিম্ন বিনিয়োগ, এর মধ্যে একটা এইটাকে মূল্যস্ফীতি কমানো, বিনিয়োগটা বাড়ানো, এটার জন্য আসলে মূল্যস্ফীতি কমাতে গেলেই তো সুদের হার বাড়ানো, তখন আবার বিনিয়োগটা একটু বাড়বে না। আমরা একটা লো লেভেল ইকুইলিব্রিয়ামের মধ্যে, যে তার আগে মূল্যস্ফীতিটা কমিয়ে স্বস্তিটা আনি, তারপরে আস্তে আস্তে মানুষের চাঙ্গা হবে অর্থনীতিটা। এরকম বেশি উঁচু আকাঙ্ক্ষা প্রবৃত্তির কথা তো আমরা চিন্তাই করব না এখন মানুষের স্বস্তি দেওয়ার জন্য। তো একটা নিম্ন পর্যায়ের স্থিতিশীলতাটার কথা ভাবতে হবে, এবং সেটা করতে যে বেশি
প্রকল্পর ক্ষেত্রে খরচ করার আমাদের সুযোগ নাই, সীমিত। কারণ টাকাই তো নাই আসলে অভ্যন্তরীণ, আমাদের বিদেশি টাকাই, বৈদেশিক মুদ্রাও নাই, আমাদের রাজস্ব খুব বেশি বাড়াতে রাজস্ব পারছি না। কর জিডিপি হার তো খুব কম, অভ্যন্তরীণ অর্থ নাই, সুতরাং ওইখানে খরচ করার নেই, আর টাকা ছাপানো তো যাবেই না। তো সেইখানে সেজন্য এমনভাবে, আবার অন্যদিকে এখানে একটা আপনাকে ব্যালেন্স করাটা, ব্যালেন্সিং একটা খুবই চিন্তা ভাবনা করে, আবার খুব যদি না করেন একেবারেই বিনিয়োগ হলো না, তাহলে তো অর্থনীতি একেবারে স্ট্যাগফ্লেশনে চলে যাবে। আমরা সবসময় বলে এসেছি যে আমাদের সামাজিক খাতগুলো উপেক্ষিত রয়ে যায়, শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে আমরা নজর দিই না। তো এখন একটা সুযোগ এসেছে যে তারা এখানে বেশি বরাদ্দ করতে পারে। আর আরেকটা বিষয় যে কর জিডিপির যে এত হার কম, সেইখানেও কিন্তু সংস্কারের দরকার। এখন বাজেটে করের রাজস্ব প্রস্তাবনাটা থাকে, তো প্রস্তাবনাটা এক জিনিস, কিন্তু এটাকে বাস্তবায়ন করাটা এক জিনিস। প্রস্তাবনার ক্ষেত্রে দেখি যে একটা উচ্চ লক্ষ্যমাত্রা দেওয়া হয়, কারণ আমাদের তো খরচ অনেক জায়গায়, তো তারা সেটা পূরণ করতে পারে না, তখন একটা ঘাটতি রয়ে যায়। আবার এগেইন এখানেও আবার IMF এর একটা চাপ যে প্রতি বছর 0.5% হারে বাড়াতে হবে, বাড়াতে তো পারছি না, আমরা কম থাকছি। এই কর ব্যবস্থাটাকে পুরো ঢেলের সাজানো সংস্কার করার, সেটা ছাড়া আসলে আমাদের এটা হবে না। আমরা সবসময় লো হ্যাঙ্গিং ফ্রুট, আপনার চাকরিজীবী আছে তাদের উপরে, তাদেরকেই আপনি, যারা ট্যাক্স দিচ্ছে তাদেরই ফাইল খোলা হচ্ছে, তাদেরকে কিভাবে আরও করা যায় ভোগান্তির মধ্যে। আবার দেখেন আমাদের কাঠামোটা আপনার প্রত্যক্ষ কর না পরোক্ষ করের উপর নির্ভরশীল, হ্যাঁ, ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর। এখন আবার একটা ঘোষণা এসেছে এই অন্তর্বর্তীকালীন সময়ে যে কর বিভিন্ন খাতে, 43টা খাতে মূল্য সংযোজন কর বাড়ানো হবে অর্থ বছরের মাঝামাঝি এসে। তো এটা তো একেবারেই একটা আপনার প্রগতির রিগ্রেসিভ একটা, হ্যাঁ, প্রগ্রেসিভ হলো না, হ্যাঁ, রিগ্রেসিভ একটা পদক্ষেপ। এই রিগ্রেসিভ পদক্ষেপের ভুক্তভোগী কারা হবে? ভোক্তারা, সাধারণ ভোক্তারা। এবং এখন আবার ধরেন যারা উৎপাদন করছে তারা যারা করে, তাদের তো ব্যবসাপাতি অনেক একটা ডাল অবস্থা রয়েছে। সামগ্রিকভাবে এটা কিন্তু একটা উপযোগী পদক্ষেপ বলে মনে হলো না, আমূল সংস্কার না করে। আমরা আশা করব সেই সংস্কার কাজগুলো এগিয়ে যাবে এবং সেটা সুফল আমরা পাবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ডক্টর ফাহমিদা খাতুন ছিলেন, কথা বলছিলাম নতুন বছরে অর্থনীতির চ্যালেঞ্জ নিয়ে। আমরা আশা করব যে পরিবর্তিত এক বাংলাদেশ যাত্রা শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার, নিশ্চয়ই যে সংকটগুলো রয়েছে, যে চ্যালেঞ্জগুলো রয়েছে, এই সংস্কারের মধ্য দিয়ে তার সুফল আসলে অর্থনীতি পাবে এবং মানুষের মধ্যে বিশেষ করে মূল্যস্ফীতির চাপ কমিয়ে স্বস্তি ফেরানোতে কাজ করবেন, স্বস্তি আসবে। সেই প্রত্যাশায় আজকের অর্থনীতি ভাবনা আমরা শেষ করছি। আগামী সপ্তাহে নতুন অতিথি নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।